স্বাগত সবাইকে আমাদের নিয়মিত টক শো এই সময়ে আনোয়ার ইস্পাত এই সময়ে সমসাময়িক বিষয় নিয়ে কথা বলবো। নারায়ণগঞ্জ সিটি নির্বাচন একটি মুখ্য আলোচনার বিষয়। সেখানে অভিযোগ, তর্ক বিতর্ক চলছে এবং প্রার্থীদের গণসংযোগও চলছে। দুই প্রার্থীর নানা ধরনের বক্তব্য আছে। তৈমুর আলম খন্দকার তিনি বলছেন যে তার নেতাকর্মীদের গ্রেপ্তার করা হচ্ছে, বাড়ি বাড়ি তল্লাশি করা হচ্ছে। এমন চলতে থাকলে এসপি অফিসের সামনে বসে তিনি নির্বাচন করবেন। অন্যদিকে আইভিও বলছেন যে তার লোকজন কম এবং তার প্রশাসনের উপরেও কোনো প্রভাব নেই, তিনি তার মতো করে যতটা পারছেন নির্বাচনী প্রচার চালিয়ে যাচ্ছেন। এই বিষয়টি নিয়ে আলাপ করবো এবং নির্বাচনের পরিবেশে সেখানে প্রচারণার পরিস্থিতি কেমন সেটি নিয়ে কথা বলবো। এছাড়া অমিক্রণ নিয়ন্ত্রণে ইতিমধ্যে নির্দেশনা এসেছে 11 দফা, এবং সেই 11 দফা নির্দেশনা রেস্তোরাঁয় খেতে যাওয়ার যে নির্দেশনা দেওয়া হয়েছে সেটি মালিকরা আপত্তি জানাচ্ছেন। সেই বিষয়টিতে সিদ্ধান্ত পরিবর্তনের দাবি জানাচ্ছেন। সামগ্রিক পরিস্থিতি কি সেটিও আলাপ করব। রাজনৈতিকভাবেও কিছু ব্যাখ্যা বিশ্লেষণ হচ্ছে। বিএনপি যেমন বলছে যে আন্দোলন তারা আন্দোলনের প্রস্তুতি নিচ্ছে, সেই আন্দোলনের প্রস্তুতি বা সেটা ঠেকাতেই এই বিধিনিষেধ জারি করা হয়েছে কিনা সেই প্রশ্ন তারা তুলেছেন। বিশ্বব্যাপী পরিস্থিতি খারাপ। অমিক্রণে একদিনে 11 লাখের বেশি শনাক্ত হয়েছে যুক্তরাষ্ট্রে, এটি একটি রেকর্ড। হাসপাতালেও ভর্তি সর্বোচ্চ রোগী। একটি নতুন ভ্যাকসিনও সেখানে আসবার প্রস্তুতি হচ্ছে। দিল্লিতেও হু হু করে করোনা বাড়ছে, বাংলাদেশেও শনাক্তের হার ক্রমশ ঊর্ধ্বমুখী। আলাপ করব সামগ্রিক বিষয় নিয়ে। শুরুতে স্টুডিওতে আসা অতিথির সঙ্গে পরিচিত হব। রয়েছেন জনাব সোহরাব হাসান, যুগ্ম সম্পাদক প্রথম আলো, সিনিয়র জার্নালিস্ট। স্বাগত আপনাকে। জুম প্ল্যাটফর্মে যুক্ত আছেন আমাদের সঙ্গে সাবেক নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর এম সাখাওয়াত হোসেন, তিনি বর্তমানে সিনিয়র ফেলো, সাউথ এশিয়ান ইনস্টিটিউট ফর পলিসি অ্যান্ড গভর্নেন্স, SIPG, বেসরকারি বিশ্ববিদ্যালয়, NSU। স্বাগত ডক্টর এম সাখাওয়াত হোসেন আপনাকে। এবং রয়েছেন IEDCR এর উপদেষ্টা ডক্টর মোহাম্মদ মোস্তাক হোসেন। স্বাগত জনাব মোস্তাক হোসেন আপনাকেও। আমরা একটা কমন বিষয় নিয়ে আলাপ করব, তবে নারায়ণগঞ্জ নির্বাচনের প্রসঙ্গটিতে আসছি। ডক্টর সাখাওয়াত যেহেতু আমাদের সঙ্গে আছেন, তার কাছ থেকে নির্বাচনের সামগ্রিক একটি বিশ্লেষণ পাওয়ার চেষ্টা করব। শুরুতেই আমি ডক্টর মোস্তাক আপনার কাছ থেকে একটু শুনে নিতে চাই যে আমাদের এটা কি এক্সপেক্টেড ছিল কি না যে ডিসেম্বর মাসটিতে আমরা অনেক বেশি নমনীয় ছিলাম, পর্যটন হয়েছে, আমাদের সামগ্রিক জীবনযাত্রা স্বাভাবিক হয়ে গেছে, সামাজিক অনুষ্ঠানগুলো উন্মুক্ত হয়েছে, সেটির কারণে এই সংক্রমণের ঊর্ধ্বমুখী প্রবণতা, নাকি ওমিক্রন আমাদের ঘাড়ে জেঁকে বসেছে ইতোমধ্যেই? আপনার কি বিশ্লেষণ? আপনি দুটো কথাই বলেছেন, দুটোই পরস্পর সম্পর্কিত। ওমিক্রন এসছে, কিন্তু মানুষ থেকে মানুষে সংক্রমিত হওয়ার যদি তারা পরিবেশ না পেত, নিশ্চয়ই ছড়াতো না। প্রথম শর্ত হচ্ছে আমাদের সামাজিক সংক্রমণ, সামাজিক মেলামেশা, স্বাস্থ্যবিধির বিষয়ে উদাসীনতা, সেটি হয়ে গেছে। একটা ভ্রান্ত ধারণা আমাদের মধ্যে ছিল, এমনকি আমাদের কারো মধ্যে, যে করোনা ভাইরাসের বিশ্বময়টা কোনো একটা সিজনাল প্যাটার্ন কিনা, বা ঋতুর সাথে সম্পর্কিত কিনা, বা ঋতুর সাথে মিল আছে কিনা। যেমন আমরা গত বছরে 2020 সালে ডিসেম্বরে এটা আমরা দেখেছি যে করোনা সংক্রমণ তেমন ছিল না, কমে গিয়েছিল। ফেব্রুয়ারি মার্চের দিকে বেড়ে গিয়েছে, বিশেষ মার্চ মাসে। সেখান থেকে কেউ আমরা বলার চেষ্টা করেছি যে এবারেও তো ফেব্রুয়ারির আগে তেমন হবে না, এবং এটা প্রতিধ্বনি করে স্বাস্থ্য অধিদপ্তরের ডিজি মহোদয় তো বলেই ফেললেন যে মার্চ এপ্রিলে হবে, এই ওমিক্রন যখন আসি করছে। ফলে আমি মনে করব যে নীতি নির্ধারক পর্যায়ে একটা বিভ্রান্তি ছিল। এটা বারবার বলার চেষ্টা করা হয়েছে, বিজ্ঞানীরা বলেছেন যে ঋতুর সঙ্গে করোনা ভাইরাস মহামারীর কোনো সম্পর্ক নেই। যখনই এটা একসঙ্গে অনেক মানুষ সামাজিক মেলামেশা করবে এবং সেটা অব্যাহত থাকবে, তখন এটা বেড়ে যাবে। সবসময় করোনা ভাইরাস মহামারী বাংলাদেশে ছিল এবং অন্যান্য দেশেও ছিল, সারা পৃথিবীতেই। এটা বেড়ে যায় যখন একটা অনেক বেশি মেলামেশা হয়। তার উপরে ওমিক্রন, এটা অনেক বেশি সংক্রামক, অনেক বেশি ছড়িয়েছে। কাজেই সেটা অবশ্যই এখন যে আমরা ঊর্ধ্বমুখী যাত্রা দেখছি করোনা ভাইরাসের সংক্রমণে, সেটার মানে উপলক্ষ হচ্ছে ওমিক্রন, কোনো সন্দেহ নেই। কিন্তু প্রাথমিক কারণ হচ্ছে আমাদের সামাজিক, পারিবারিক, রাজনৈতিক, ধর্মীয় যে বিষয়ে আমরা জমায়েতগুলো করছি, মেলামেশা করছি, আমরা স্বাস্থ্যবিধি মানতে পারছি না বা মানছি না, সেই কারণে কিন্তু এটা হু হু করে বাড়ছে। ফলে আমরা জানুয়ারি মাসে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখছি, হয়তো ফেব্রুয়ারি মাসেও এটা অব্যাহত থাকবে।
জি, ডক্টর সাখাওয়াত হোসেন, আপনি কি পরিস্থিতি যেভাবে লক্ষ্য করছেন, আপনার কাছে কি মনে হচ্ছে যে আমরা খুব মানুষের সচেতনতার অভাব, এটা তো সবসময় বলেই আসছি, কিন্তু একটা সার্টেন ডিগ্রি অফ এনফোর্সমেন্ট দরকার থাকে, যেটা হলো মাস্ক পরিধানের ব্যাপারে, কিংবা সামাজিক, রাজনৈতিক, ধর্মীয়, সাংস্কৃতিক এই যে সমাবেশ, এগুলোর ব্যাপারে একটা নিয়ন্ত্রণ থাকা প্রয়োজন ছিল। সেই জায়গার মধ্যে কি আমরা যথাযথ বিজ্ঞতার পরিচয় দিতে পেরেছি কিনা, অথবা আমরা যখন একটু কম থাকে তখন সব কিছু ছেড়ে দেই, আবার এখন যখন আসতে শুরু করেছে এবং এটা এখন নিয়ন্ত্রণের মধ্যে নেই এবং এটা ক্রমশ ঊর্ধ্বমুখী হচ্ছে, তখন আমরা আবার বিধিনিষেধের কথা ভাবছি বা এনফোর্সমেন্টে যাচ্ছি। সময়োচিত সিদ্ধান্ত, কার্যকর সিদ্ধান্ত কি আমরা নিতে পারছি কিনা? ডক্টর এম সাখাওয়াত হোসেন, একটু আনমিউট করতে হবে স্যার। এখন শোনা যাচ্ছে? জি, শুনতে পাচ্ছি। না, অ্যাপিয়ারেন্টলি হয়তো এটা বলা যেতে পারে যে সময়োচিত সিদ্ধান্ত হয়তো আমরা নেইনি, বা আগাম সিদ্ধান্ত আমরা নেইনি, যে অ্যান্টিসিপেটরি অ্যাকশন আমরা নেইনি। ডক্টর মুস্তাক যে কথাগুলো বললেন, যে হঠাৎ করে আমরা দেখলাম যে সমস্ত কিছুই মনে হলো যে অ্যাবসলিউটলি নর্মাল। আপনার 6 লক্ষ লোক একত্র হলো কক্সবাজারে, এবং সারা দেশে আপনার পর্যটন এলাকাগুলো একেবারে খুলে গেল, সমস্ত কিছু গিজ গিজ। কক্সবাজারে 6 লক্ষ লোকের মধ্যে আমি টেলিভিশন বা অন্যান্য যাদের দেখেছি, তাদের কোনো মাস্কের কোনো বালাই ছিল না। এই কিছুদিন আগে একটা আমি আমার এক আত্মীয় বিয়েতে গেলাম, সেখানেও দেখলাম যে মাস্ক পরার কোনো কারোর কোনো তাড়াই ছিল না। তার কারণ হচ্ছে যে প্রবাবলি যে যারা ওখানে সেজে গুজে গেছেন, তারা মাস্ক পড়লে কে কাকে দেখবে, কে কাকে চিনবে, এই যে বিষয়গুলো, এগুলো ডেফিনেটলি আমরা শুধু বলবো না যে মাস, এটা আমরা কিন্তু মিডল ক্লাসদের ভিতরেও দেখছি। তো এটা এই যে একটা কি বলে আপনার ইয়ে ছিল যে চলে গেছে করোনা, এখন বাংলাদেশে করোনা নেই, যে কিন্তু এখন যে পরিস্থিতি করছে, ডক্টর মুস্তাক এখানে আছেন, আমি ডেফিনেটলি আমি অ্যাজ এ জাস্ট নর্মাল সিটিজেন, আমি তো যতদূর সম্ভব, যতখানি সম্ভব আপনার প্রিকশন নিয়ে চলি, কিন্তু সর্বত সময় তো আর আপনি প্রিকশন নিয়ে বাজারে যেতে হবে, দুজন লোক আসতে তার সাথে দেখা করতে হবে, এগুলো তো আছে। আমি যে কথাটি এখন জিজ্ঞেস করছি, যে 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 অমিক্রন যে ভ্যারাইটিটা আমরা দেখছি, এখন মানুষের ভিতরে একটা প্যানিক সৃষ্টি হয়েছে। কারণ আমরা এখনো অমিক্রন সম্বন্ধে বিভিন্ন যা পড়ি, তাতে যে সমস্ত সিমটম বলা হয়, এখন আমাদের দেশে সর্দি কাশি লেগেই আছে। কয়েকদিন আগে আমিও এরকম সর্দি কাশিতে কয়েকদিন ভুগেছিলাম, কিন্তু আই এম অল রাইট নাও। কিন্তু ব্যাপারটা হলো যে সর্দি কাশি লেগেই আছে, এটা থাকেই আমাদের এই সিজনে। আমরা কি এত প্যানিক সৃষ্টি করলাম যে মানে মানুষ এখন দলে দলে হাজারে হাজারে গিয়ে হসপিটালে ভর্তি হয়ে যাচ্ছে, অথচ বাই দ্য গ্রেস অফ আল্লাহ ফ্যাটালিটি আমরা তখন দেখছি না? তাহলে কি আমরা কি লোকজনকে বুঝাতে পারিনি বা বলতে পারিনি যে এই ভ্যারাইটিটা কি বা কেমন, কি নাকি এখনো এটা যারা যারা গবেষকরা আছেন তারা বলতে পারছেন না যে এটা কি ধরনের ভ্যারাইটি? কিন্তু এখন দেখছেন যে সর্দি হচ্ছে, কারো কাশি হচ্ছে, সে দৌড়ে গিয়ে লাইনে দাঁড়িয়ে গেছে, আর হয় সে পজিটিভ হচ্ছে, না হয় নেগেটিভ হচ্ছে। তো এই জিনিসগুলো ছড়াচ্ছে এক নম্বর। 2 নম্বর হলো যে একটা সাইকোলজিক্যাল হয়ে গেছে এখন। এখন অনেক মানুষ যারা বেশি সাবধান, তারা এমনই সাবধান যে আপনার হাঁচি কাশি হলেও দৌড়ায় আপনার ডক্টরের শরণাপন্ন হচ্ছে। তো আমার মনে হয় যে এই জায়গাগুলোতে আমরা কোনো সেপারেশন করতে পারিনি। আর এই যে গভর্নমেন্টের কতগুলো ডিসিশন, বন্ধ করব না, রেস্টুরেন্টে গেলে কার্ড দেখাতে হবে, বাসে অর্ধেক উঠতে হবে, এই ডিসিশনগুলো ফার্ম কেন নয়? এই যে 13 দফা যেটা দিল, এগুলো ফার্ম কেন নয়? এবং এটা ইমপ্লিমেন্টেশনের জায়গাটা দেখি, আমরা ইউরোপে বা অন্যান্য জায়গায় দেখি যে প্রধানমন্ত্রী বা প্রধানমন্ত্রীর মন্ত্রীদেরকেও ফাইন করা হচ্ছে যে তিনি করোনা বিধি মানেন। এটা তো আপনার ইউরোপিয়ান ব্রিটিশ পার্লামেন্টে পর্যন্ত এটা নিয়ে বিরাট হইচই হয়েছে। তো আমরা এখানে কেন এত শিথিলতা, কেন আমরা ইমপ্লিমেন্ট করতে পারি না? আমাদের বিশেষজ্ঞদের কথা কেন মানে ধর্তর মধ্যে নেওয়া হয় না? এটা আমার একটু প্রশ্ন জি, ডক্টর মুস্তাকের কাছে। ডক্টর মুস্তাক, আপনি এই প্রশ্নের উত্তর দিবেন, আমি জনাব সোলাম হাসান আপনার কাছ থেকে শুনবো। না, বিষয়টি তো উদ্বেগজনকই। এক হচ্ছে যে সরকারের সক্রিয়তার অভাব আছে, জনগণের সচেতনতার অভাব আছে।
তো সুতরাং একটা আমরা কোন বিপজ্জনক দিকে মোড় নিচ্ছি বা করোনা মোড় নিচ্ছে সেটি কিন্তু আমরা জানি না কেউ। প্রথমত হচ্ছে সরকার 1 সপ্তাহ আগে বললেন যে এরকম নির্দেশনা আসবে। কোনো কোনো ক্ষেত্রে হয়তো সরকার শিক্ষা প্রতিষ্ঠান অথবা বাসে যে ট্রেনে বা বাসে টিকিটের ক্ষেত্রে বলা হচ্ছে সেক্ষেত্রে কিছু সময় লাগে, কিন্তু অন্যান্য নির্দেশনা তো সময় লাগার কথা না, কিন্তু তারাও সময় নিল এবং সময় নিয়ে বোঝাতে চাইলো যে এটি তেমন মানে কী বলে বড় কিছু না, মানে সংকটটা যে লঘু সেটা তারা বোঝাতে চাইল। কিন্তু ডক্টর মোস্তাক যা বললেন, এই যে সরকার এক এক সময় এক এক রকম কথা বলে এবং আমাদের সমস্যা হচ্ছে যে বিপদটা ঘাড়ের উপর না চেপে বসা পর্যন্ত আমরা সচেতন হই না, সজাগ হই না। এখনও সীমান্তে কী অবস্থা, যেহেতু আমরা বলছি যে ভারতে দ্রুত ছড়িয়ে পড়ছে, লাখ লাখ ছড়িয়ে পড়ছে, অন্যান্য সেক্ষেত্রে বিমানবন্দর, স্থলবন্দর এবং বিশাল আমাদের ভারতের সাথে যে স্থল সীমান্ত, সেটি ডেল্টা সংক্রমণের সময় কিন্তু আমরা দেখেছি কি ভয়াবহ পরিস্থিতি তৈরি হতে পারে। সেরকম আবার হয় কি না। আরেকটা হচ্ছে সংক্রমণ নিয়েও কে ওমিক্রনে আক্রান্ত হয়েছে, কে অন্য ধরনে আক্রান্ত হয়েছে, এটা কিন্তু আমরা জানি না। এক্ষেত্রে সরকারের স্পষ্ট বলা উচিত যে সাধারণ, যেটা ডক্টর মোস্তাকও বললেন, যে ধরে নেওয়া হচ্ছে যে ওমিক্রনেই বেশি আক্রান্ত হচ্ছে, কিন্তু সরকার বলছে না অথবা সেটি শনাক্ত করা হচ্ছে না, কারণ এটা জিন বিশ্লেষণ না করলে এটা বোঝা যাচ্ছে না কোনটা। এখন ওমিক্রন হলে এক ধরনের, ডেল্টা হলে আর এক ধরনের, কিন্তু ছড়াচ্ছে। তারপর যে সংখ্যা বলা হচ্ছে সরকারের স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে প্রতিদিন, আক্রান্তের সংখ্যা তো এর চেয়ে অনেক বেশি। আমরা পরীক্ষা করছি খুব কম এবং মানুষ উপসর্গ হলেই পরীক্ষা করতে যাচ্ছে এবং তার মধ্যে কেউ পজিটিভ কেউ নেগেটিভ হচ্ছে, কিন্তু এরকম আমরা করতে পারলাম না একটা পাড়া গ্রাম একটা এলাকা ধরে যে এখানে অন্তত 80% মানুষের পরীক্ষা করা হবে, যেটা বিশ্ব স্বাস্থ্য সংস্থার যে মহাপরিচালক কিন্তু বলেছিলেন এটার একমাত্র প্রতিষেধক হচ্ছে পরীক্ষা এবং পরীক্ষা। সেই পরীক্ষায় কিন্তু আমরা পিছিয়ে আছি। দ্বিতীয় হচ্ছে প্রতিষেধক বলা হয় যে টিকাও পিছিয়ে আছি। সরকার বলছে যথেষ্ট টিকা আছে, কিন্তু এই যে শিক্ষার্থীদের 12 বছরের উপরে যে শিক্ষার্থীদের টিকা দেওয়ার কথা, সেই টিকা কবে দেওয়া হবে? এখন দেখা যাবে 31 জানুয়ারির মধ্যে। 31 জানুয়ারির মধ্যে শিক্ষামন্ত্রী বলেছেন। 31 জানুয়ারির মধ্যে, তাহলে এই যে আজকে থেকে 31 জানুয়ারির মধ্যে ফার্স্ট ডোজ, কিন্তু প্রথম ডোজ কিন্তু প্রমাণ করে না যে সে সুরক্ষিত। বলা হচ্ছে যে প্রথম ডোজ, দ্বিতীয় ডোজ, 2 ডোজ দিলে এক ধরনের সুরক্ষার নিশ্চয়তা দেওয়া যায় এবং পরবর্তীকালে বলা হচ্ছে যে বিশেষ করে যাদের বয়স বেশি, যে বুস্টার ডোজও দিতে হবে। বুস্টার ডোজ আমরা খুবই কম দিচ্ছি। দ্বিতীয় ডোজেও সরকারি হিসাবে 40% মানুষ পেয়েছে, তার মানে 60% এর বাইরে আছে। আর স্বাস্থ্যবিধির বিষয়টি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং যেসব নির্দেশনা দিয়েছে অনেকটা ইতিমধ্যে আপনি বললেন যে বাস মালিকরা আপত্তি জানিয়েছে, তাহলে রেস্টুরেন্ট মালিকরা আপত্তি জানিয়েছে এবং বাস মালিকরাও হয় তারা বলবে যে হয় ভাড়া বৃদ্ধি করতে হবে অথবা এটা মানা সম্ভব না। আর ঢাকা শহরে যে নিত্য যানজট সেখানে তো যেখানে মানুষ দাঁড়িয়ে যায়, বাসে যেতে বাধ্য হয়, সেখানে এটা কিভাবে রক্ষা করা হবে? আর মাস্কের বিষয়টি যেটি সাখাওয়াত ভাই যথার্থই বলেছেন, আইন প্রয়োগ করতে হবে। বলা হচ্ছে যে ভ্রাম্যমাণ আদালত করা হবে, কিন্তু ভ্রাম্যমাণ আদালত আমরা তো দেখি না যে অনেক ক্ষেত্রে 2-4 দিন তৎপর থাকে, তারপর আবার সব নিষ্ক্রিয় হয়ে যায়, নীরব হয়ে যায়। এই নীরব না হয় এবং প্রতিদিন স্বাস্থ্য অধিদপ্তর থেকে এরকম একটি প্রেস বিজ্ঞপ্তি পাঠিয়ে না, তারা বিস্তারিত জানানো উচিত জনগণকে, কোথায় কি পরীক্ষা হচ্ছে, কেন পরীক্ষা বিলম্ব হচ্ছে, কেন টিকা দিতে বিলম্ব হচ্ছে। আমার মনে হয় যে জনগণের সাথে জনগণকে সম্পৃক্ত করেই কিন্তু সমস্যাটা সমাধান করতে হবে। যেমন প্রতিটি এলাকায় স্থানীয় জনপ্রতিনিধি আছে, নাগরিক সমাজের প্রতিনিধি আছে, তরুণরা আছে, তাদেরকে সম্পৃক্ত করে এটা করা সম্ভব না তা নয়, অবশ্যই করা সম্ভব, কিন্তু সরকার সেটা চায় কি চায় না, তারা শুধু প্রশাসন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমেই চায়, সেটি আমি মনে করি পুরোপুরি সফল। ডক্টর এম সাখাওয়াত হোসেন, আমরা নির্বাচনের দিকে ঢুকবো,
কিন্তু নির্বাচন রিলেটেডই এই প্রশ্নটা করতে চাই যে যখন ওমিক্রনের ঝুঁকি বেড়েছে বা শনাক্তের সংখ্যা ঊর্ধ্বমুখী, ঠিক সেই সময়ে এই যে স্থানীয় সরকারের নির্বাচনগুলো চলছে বা হচ্ছে, এটা কতটা ঝুঁকি তৈরি করবে, বা এক্ষেত্রে নির্বাচন কমিশন আগেও খুব একটা সুবিবেচকের মতো সিদ্ধান্ত নিতে পারেনি বা সেই ধরনের দক্ষতা বা মুন্সিয়ানার পরিচয় দিতে পারেনি, এই মুহূর্তে কিছু করণীয় আছে কিনা বা ভাবনার কোনো অবকাশ আছে বলে আপনি মনে করেন কিনা? যে একটু আনমিউট করতে হবে ডক্টর সাখাওয়াত। বললো যে ভাবনার বিষয়টা তো আছে, কারণ যেখানে জনসমাগম হবে সেই সমাগমের মধ্যে যে স্বাস্থ্যবিধির কথা আছে সেই স্বাস্থ্যবিধি মেনে প্রচার প্রচারণা হচ্ছে কিনা সেগুলো কিন্তু কোনো গাইডলাইন আগের থেকে দেওয়া হয়নি। যদিও করোনা চলছিল এবং করোনার মধ্যেই ইলেকশন কমিশন নির্বাচন করছে, তাদের হয়তো আর কোনো উপায়ও নেই, না এই নির্বাচনগুলো পিছিয়ে যাবে। আর আমাদের দেশে তো আপনি জানেন যে নির্বাচন সাথে কানেক্টেড হচ্ছে স্কুল কলেজের প্রাপ্তির বিষয়টি। সবকিছু মিলিয়ে একটা উভয় সংকট তো ডেফিনেটলি তৈরি হয়েছে। যেমন সিটি কর্পোরেশন নির্বাচনগুলো অলরেডি নারায়ণগঞ্জ নির্বাচন শুরু হয়ে গেছে, এখন সেখানেও আইনি বাধ্যবাধকতা আছে। তবে এটা যেটা আমি আগেও বলেছি যে এটা সম্বন্ধে যদি কোনো স্পষ্ট ধারণা ইলেকশন কমিশনের নিতে হয় যে আমি আমার কাঁধে নিচ্ছি না, দে কুড গো টু দ্য কোর্ট, এবং কোর্টের একটা মতামত নিয়ে যে এই নির্বাচনগুলো স্থগিত করলে কি অসুবিধা হবে, আইনি কোনো সমস্যা হবে কিনা, আমার মনে হয় না হবে না। কিন্তু তারপরেও যে নির্বাচনের আমাদের যে প্যাটার্ন অফ যে আপনার ব্যবস্থাগুলো আছে, প্রচারণার ব্যবস্থাগুলো আছে, এখানে কিছু আমার মনে হয় রেস্ট্রিকশন দেওয়া যেত, এখানে কিছু বৈচিত্র্য আনা যেত। কারণ অনেক দেশে তো আপনার এই প্রচারণাও হয় না, শুধুমাত্র আপনার টাউন হল আলোচনা ছাড়া। আমাদের মধ্যে আলটিমেটলি আমাদের নির্বাচনী ব্যবস্থাপনায় এসব ব্যবস্থাগুলো আনতে হবে, যে এই 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 প্রজেকশন মিটিং টিটিং এগুলো সমস্ত কিছু কভার জায়গা হবে। টাউন হল এখন প্রচুর আছে, এখন পাবলিক প্লেস অনেক যথেষ্ট আছে সে সমস্ত জায়গায়। রাস্তাঘাটে বন্ধ করে এই প্রসেশন করা, তারপরে আপনার এই প্রার্থীর পিছনে শত শত লোক জড়ো হওয়া, এটা আমার মনে হয় এখন আমাদের এই সিস্টেম থেকে বেরিয়ে আসতে হবে। অনেক দেশেই নেই, আমি ইউরোপের কথা তো বাদই দিলাম, ইভেন এশিয়ান কান্ট্রিগুলোতেও এই ধরনের প্রচারণা হয় না। এগুলো অনেক পুরনো প্রচারণা, এখন তো আপনার ইলেকট্রনিক মিডিয়ায় চলে আসছে যে প্রচারণার কাজগুলো। আমার মনে হয় যে কিছু আপনার ইনোভেটিভ বিষয়গুলো এখানে অ্যাড করা যেত এবং এখনই প্র্যাকটিস করা যেত এই যে আপনার এই করোনা কালীন সময়। তো সেটা আমি দেখিনি ইলেকশন কমিশনের তরফ থেকে কোনো উদ্যোগ নিতে। জি, ডক্টর মোস্তাক হোসেন, যে আলোচনাটি বাকি দুজন আলোচক করলেন, আপনার কাছে প্রশ্ন রেখেছেন ডক্টর সাখাওয়াত। বিষয়টা হচ্ছে এই, এবং এই আলোচনা সবসময় হয় যে কর্তৃপক্ষ যারা ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছেন তাদের সিদ্ধান্ত গ্রহণ, বাস্তবায়ন, ব্যবস্থাপনাগত সমন্বয় সাধন, এইসব ক্ষেত্রের মধ্যে একটা ত্রুটি লক্ষ্য করা যায়। এবং এই যে সাধারণভাবে মাস্ক, মানুষকে মাস্ক পরানোর যে একটা কাজ, এটা একটা সংস্কৃতির অংশ হিসেবে গড়ে তোলার জন্য যথেষ্ট সময় পাওয়া গেছে। এখানে কর্তৃপক্ষ কার্যকর কোনো রোল প্লে করেছেন কিনা বা করার কোনো ইন্টেনশন তাদের মধ্যে ছিল কিনা, আপনার কাছে জানতে চাই। জি দেখুন, ইন্টেনশন ছিল কিনা সেটা বলা আমার পক্ষে মুশকিল। তবে যে কোনো সংক্রামক রোগ একজনের কাছ থেকে আরেকজনের যেন না ছড়ায়, এটার জন্যই মাস্ক পরা, সাবান দিয়ে হাত ধোয়া মাঝে মাঝে এবং দূরত্ব বজায় রাখা, সেটা শ্বাসতন্ত্র বাহিত রোগের ক্ষেত্রে প্রযোজ্য। সেটি করোনা মহামারীর কারণে বিশ্বব্যাপী সেটা হচ্ছে, এবং 2 বছরের বেশি ধরে আমরা সেই করোনা বিশ্বমারীর ভিতরে আছি। এখানে কর্তৃপক্ষের পক্ষ থেকে আমি মনে করি আরো কিছু পদক্ষেপ নেওয়া যায়। আমি তো প্রচার করছি, মাঝে মাঝে প্রতীকীভাবে পুলিশ কাউকে কাউকে রাস্তাঘাটে ধরছে বা তাদেরকে প্রশ্ন করছে, আমার মনে হয় এটা যথেষ্ট নয়। আমাদেরকে টার্গেটেড অ্যাপ্রোচে যাওয়া দরকার, যেখানে অনেক মানুষ একত্রিত হচ্ছে সেবা নেবার জন্য। হাসপাতাল থেকে শুরু করে কমিউনিটি সেন্টার, মসজিদ, নির্বাচনী প্রচারণা, সেখানে মাস্ক পড়ছে কিনা এটা দেখার দায়িত্ব শুধু সরকারি লোকজনই নয়, যারা এই সব জায়গার কর্তৃপক্ষ আছে। মসজিদের ক্ষেত্রে মসজিদে যারা ইমাম আছেন, মসজিদের কর্তৃপক্ষ, রাজনৈতিক সমাবেশের সময় রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, এভাবে একটা যৌথ অ্যাপ্রোচ দরকার। একটা হচ্ছে যে স্থানীয় সরকার যারা নির্বাচিত প্রতিনিধি, তারা তাদেরকে সম্পৃক্ত করতে হবে। কারণ
যে সরকারি কর্মকর্তাদের সংখ্যা অবশ্যই প্রতুল হবে। এ ধরনের গণসমাবেশ বা গণ জায়গায় মাস্ক পরা, সাবান দিয়ে হাত ধোয়া, দূরত্ব বজায় রাখা, সেখানকার স্থানীয় নেতৃবৃন্দ যদি ভলান্টিয়ার দিয়ে বা যাদের অনুষ্ঠান মসজিদে মুসল্লিরা একত্রিত হচ্ছে, বিশেষ করে জুমার নামাজে অনেক মানুষ একত্রিত হচ্ছে, মুসল্লিদের মাঝখান থেকে যদি আমরা ভলান্টিয়ার তৈরি করে এটা নিশ্চিত করতে পারি, এটা খুবই সম্ভব। কারণ নামাজ পড়াটা একটা সুশৃঙ্খল কাজ, সেখানে এটি করা যাবে না কোনো কথা নেই। যদি কেউ মাস্ক পড়তে না চায় তাকে বিরত হবে বলা, আপনি বাসাতে নামাজ পড়ুন, মাস্ক না পড়লে মসজিদে আসা যাবে না। এইগুলো প্রাতিষ্ঠানিক উদ্যোগটা যোগ হওয়া দরকার। স্থানীয় জনগণকে সম্পৃক্ত করার জন্য সংগঠিত উদ্যোগ দরকার। সেটি সব জায়গায়, বাণিজ্য মেলা বলুন কিংবা আপনি বিয়ের অনুষ্ঠান বলুন। বিয়ের অনুষ্ঠানে যারা কর্তৃপক্ষ আছেন, কমিউনিটি সেন্টার, তারা তো বটেই, যারা বিয়ের অনুষ্ঠানের উদ্যোক্তা তাদেরকে এই বিষয়ে বুঝতে হবে। যদি আমরা টোটাল একটা সর্বাত্মক বিধিনিষেধ, যে লকডাউন নামে কুখ্যাতি অর্জন করেছে, ওটা যদি আমরা এড়াতে চাই তাহলে অবশ্যই এখনকার আংশিক বিধিনিষেধ মানতে হবে। আমি যদি এখন সমস্ত কিছু বন্ধ করে রেস্টুরেন্টের মালিকরা বিক্ষোভ করছেন, হ্যাঁ তাদের কারণ থাকতে পারে যে বাণিজ্য মেলা খোলা রেখেছেন, আমরা কেন বন্ধ থাকবেন। কিন্তু রেস্টুরেন্টের বন্ধুদের বুঝতে হবে যে রেস্টুরেন্ট একেবারে বন্ধ হওয়া ভালো, নাকি আমরা সীমিত আকারে অর্ধেক আসন সংখ্যা রেখে টিকার কার্ড বা পরীক্ষা করে আমি যারা আছেন আমাদের এখানে সেবা দিতে আসছেন তাদেরকে ঢুকাবো। তাই ট্রেড অফ করতে হবে। সর্বাত্মক বিধিনিষেধের চাইতে আমরা আংশিক বিধিনিষেধটা ভালো, আমরা বহু বিজ্ঞাপন চলতে পারবো। এই বিষয়টি ব্যক্তিগতভাবে, সামাজিকভাবে, সরকারিভাবে এবং প্রাতিষ্ঠানিকভাবে এটি এনফোর্স করা দরকার। আমি ডক্টর শাখাওয়াতের সঙ্গে অবশ্যই একমত যে শুধুমাত্র বলে ছেড়ে দিলে হবে না। আবার আমি মনে করি শুধুমাত্র আইনের প্রয়োগ করবেন, আপনি কত লক্ষ পুলিশ একটা ওয়ার্ডে আছে, কাজেই পুলিশ তো সহায়ক ভূমিকা পালন করবে। মানুষ যদি আইন মানতে চায় এবং অল্প সংখ্যক মানুষ আইন মানতে না চায়, সেখানে পুলিশি ব্যবস্থা কার্যকরী। কিন্তু যদি অধিকাংশ মানুষ আইনকে বিধানগুলি দেখায়, সেখানে তো আপনি লাঠিচার্জ করে বা বন্দুক টিয়ার গ্যাস দেশটাকে মানাতে পারবেন না। এটা কোনো সহিংসতা বা সামাজিক বিশৃঙ্খলা, রাজনৈতিক বিশৃঙ্খলা করা যায়, কিন্তু এই ধরনের জনস্বাস্থ্য সমস্যা অবশ্যই জনগণকে সম্পৃক্ত করতে হবে। যখন মানুষ উইলিং থাকে, ইচ্ছুক থাকে, তখন আপনার আইন শৃঙ্খলা কর্তৃপক্ষ সেটা সাহায্য করতে পারে। আমরা প্রাতিষ্ঠানিক উদ্যোগে সৌরভ ভাই বলছিলেন খুব ভালোভাবে যে মানুষকে সম্পৃক্ত করার যে স্ট্র্যাটেজি, সেটাকে কেন যেন একটা শাইনেস লক্ষ্য করা যাচ্ছে, একটা লাজুকতা, যে আমরা শুধুমাত্র যারা সরকারি কর্মকর্তা আছেন বা আইন শৃঙ্খলা কর্তৃপক্ষ তারাই করে ফেলবেন না, সেটা একটা পর্যায়ে হতে পারে। কিন্তু আমাদের 2 বছরের সংক্রমণ শেষ চলার পরেও কিন্তু আমরা সেই জায়গায় যাইনি যে আমরা একটা নির্দেশ দিলেই বা পুলিশ যদি টহল দেয় আমরা এটাকে এনফোর্স করবো। আমাদের মনে হয় আরো নিবিড় উদ্যোগ দরকার, না হলে কিন্তু হয়তো আমাদের এখানে ওমিক্রন সংক্রমণে বলা হচ্ছে মৃদু লক্ষণ। দেখুন সেই সব কোন দেশে মৃদু লক্ষণ হয়েছে যেখানে অধিকাংশ মানুষ টিকার আওতায় এসছে। ইউরোপে আমরা দেখছি সেখানে খুব একটা গুরুতর অসুস্থ নয়, তারপর হাসপাতালগুলো ভরে যাচ্ছে, হয়তো আইসিইউর উপরে চাপ নেই। বাংলাদেশে কিন্তু এখনো অধিকাংশ মানুষ টিকা নিতে পারেনি। সেক্ষেত্রে এই ওমিক্রনের প্রভাব যে ইউরোপের মতো হবে এটা কিন্তু বলা যায় না। কাজে আমাদেরকে অবশ্যই সাবধান থাকতে হবে। আজকে সরকার হয়তো চেষ্টা করছে সর্বাত্মক বিধিনিষেধে না গিয়ে আংশিক বিধিনিষেধ কার্যকরী করা। এজন্য হয়তো মনে হচ্ছে তারা দ্বিধাগ্রস্ত এইখানে যে আমরা দেখেছি ওয়াল আর নাল প্রিন্সিপাল, হয় সব চলছে একেবারে সব ঢালাও, অথবা একেবারে সব বন্ধ করে দেওয়া হয়েছে। আমাদের মাঝামাঝি পথে আসতে হবে, কারণ আমাদের সবারই ক্ষতি যদি সবকিছু আমরা এই মুহূর্তে বন্ধ করে। জি, একদমই। আপনার এই পর্বে আপনাকে ধন্যবাদ জানাবো। একটা শেষ প্রশ্ন হচ্ছে আপনার কাছে, যে এই নির্বাচন সংক্রান্ত যে কথাটি বললাম, এখানে কি বিশেষজ্ঞ হিসাবে আপনার কোনো মতামত আছে কিনা, যে স্থানীয় সরকার নির্বাচনগুলো চলছে জোরে সোরে? নির্বাচন হবে কি হবে না সে বিষয়ে আমি মতামত দেব না, কিন্তু নির্বাচনের স্বাস্থ্যবিধি যদি না মানা হয়, নির্বাচনী প্রচারণায় সেগুলোকে অবশ্যই বন্ধ করতে হবে। আমি নির্বাচন শুধুমাত্র রাস্তায় প্রচারণাই হচ্ছে না, এখানে কিন্তু ঘরোয়া বৈঠক হচ্ছে। সেই ঘরোয়া যতই ঘরোয়া হোক সেখানে কিন্তু ইন্টারভেনশন করতে হবে। যদি একটা ঘরোয়া বৈঠকে অনেক মানুষ গাদাগাদি করে থাকে, আপনি প্রেস কনফারেন্স করছেন, গায়ে গা লাগিয়ে বসে আছেন, আপনি চা খাচ্ছেন, গায়ে গা লাগিয়ে সঙ্গে সঙ্গে বন্ধ করতে হবে। এবং নির্বাচনী মিছিলে যদি মাস্ক পরা না থাকে, দূরত্ব বজায় না থাকে, তাহলে অবশ্যই সেই মিছিলটাকে বন্ধ করতে হবে। এইভাবে এটা আমি মনে করি স্বাস্থ্যবিধি লঙ্ঘন করলে প্রয়োজনে সবকিছুই বন্ধ করে দেওয়ার ক্ষমতা সম্পন্ন ম্যাজিস্ট্রেসি বা স্বাস্থ্য কর্তৃপক্ষ মিলে একটা ব্যবস্থা নেওয়া উচিত। জি,
আমি আবারও শুরু করতে চাই ডক্টর সাখাওয়াত হোসেনের কাছ থেকে। নির্বাচন মোটামুটি প্রচারণা তো আপনি লক্ষ্য করছেন, দুই প্রার্থী মাঠে বেশ সক্রিয় আছেন, জমজমাট প্রচারণা। এর মধ্যে কিছু রাজনৈতিক বক্তব্য চলে আসছে, কিছু অভিযোগ পাল্টা অভিযোগ, এবং স্থানীয় সংসদ সদস্যের নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণের বিষয়টিও এসেছে আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমে। আপনি পুরো চিত্রটি কিভাবে দেখছেন এই সিটি কর্পোরেশন নির্বাচনের পরিবেশ, এবং এখানে নির্বাচন কমিশনের ভূমিকা কেমন? একটু ভুল হয়ে গেছে জহির, প্রথমে একটু সংশোধন করে নেই, এটা আপনি এডিটিং এর সময় একটু ঠিক করে নিন। যদি বলেন তাহলে আমি একটু অ্যাড করি আর কি। এটা প্রথম দিকে প্রারম্ভিক আমার বক্তব্যে এটা হচ্ছে যে অত্যন্ত দুঃখের সাথে যে যেটা বলতে যাচ্ছি যে রেয়াজ আহমদ সাহেব প্রতিনিয়ত কিন্তু এই সময় এই অনুষ্ঠানে আমার সাথে এবং অনেকের সাথে থাকতেন। উনি, আমরা জানি যে উনি এখন আর নেই। ওনার বিদেহী আত্মার প্রতি আমি শ্রদ্ধা এবং মাগফিরাত কামনা করছি। অত্যন্ত ঘনিষ্ঠ, অত্যন্ত সজ্জন, অত্যন্ত আপনজন ছিলেন। এবং এই এনটিভি যখনই আমি দেখব তখনই সবসময় তো মনে থাকবেই, কিন্তু এনটিভির প্রোগ্রামগুলো দেখলে আমার বেশি মনে পড়বে। অনেক প্রোগ্রাম আমরা একসাথে করেছিলাম। তো যাই হোক, এখন আপনার সরি, প্রশ্নের উত্তরে যদি আমি বলি, আমি যতটুকু লক্ষ্য করছি টেলিভিশনে এবং খবরের কাগজে, প্রচারণা তো একরকম কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়া হচ্ছে নারায়ণগঞ্জে, তাতে কোনো সন্দেহ নেই। দুই পার্টি, একটা হচ্ছে যে আওয়ামী লীগের নমিনেটেড যিনি সিটিং মেয়র ছিলেন, তিনি নমিনেশন তাকে দেওয়া হয়েছে। আর বিরোধী দলীয়, যদিও বলা হয় যে বিরোধী দল কোনো প্রার্থী দেয়নি, তিনি স্বতন্ত্র প্রার্থী হিসাবে আছেন। তিনিও একজন পুরনো রাজনীতিবিদ ওই এলাকার, তৈমুরউদ্দিন খন্দকার। তিনি এমপি ছিলেন, তৈমুর আলম খন্দকার সাহেব। তিনি পুরনো একজন রাজনীতিবিদ এবং স্থানীয় অত্যন্ত প্রভাবশালী ব্যক্তি। তো কাজেই দুইজন কিন্তু আমরা যদি বলি যে পাওয়ার হাউস, তো কাজেই তারা যেভাবে ক্যাম্পেইন করছে সেই ক্যাম্পেইনে আমি আশা করি না যে এই ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটবে। অপ্রীতিকর ঘটনা ঘটানোর মতো ক্যান্ডিডেট যদি থাকে তাহলে হয়তো সেটা থাকবে আপনার কাউন্সিলর লেভেলে। তো যাই হোক, এখন পর্যন্ত আমি যেটা দেখছি যে ক্যাম্পেইন এবং অন্যান্য কিছু ভালোই চলছে। যে ইউনিয়ন কাউন্সিল ইলেকশনগুলোর যে অবস্থা, সেই অবস্থার প্রেক্ষাপটে যদি দেখা যায় তাহলে মূলত কোয়াইট ক্লিন ক্যাম্পেইন চলছে। কিন্তু বিষয়টা অন্য জায়গায়। সেটা হচ্ছে যে উইদিন সরকারি দলীয় যে প্রার্থী এবং সরকারি দলীয় যে সাপোর্ট, আমি আওয়ামী লীগের কথা বলছি, তার ভিতরে একটা দ্বন্দ্ব দেখা যাচ্ছে। এবং সেই দ্বন্দ্বটি তো আজকের নয়, দ্বন্দ্বটি অনেক পুরনো একটা রাজনৈতিক দ্বন্দ্ব, যেটা আপনার নারায়ণগঞ্জে চলে আসছে। আপনার মনে আছে 2011 সালে এই দ্বন্দ্বের কারণে আমাদেরকে অনেক বেগ পোহাইতে হয়েছে আপনার নির্বাচন অনুষ্ঠান করার বিষয়ে, এবং সেটা তো তখন সরাসরি ছিল। দুই দিকেই যেহেতু নির্দলীয় ছিল, কেউ বলতে পারল না যে সরকারি দল কাকে সাপোর্ট করছে, কিন্তু বোঝা যেত যে কাকে সাপোর্ট করছে। এবং সেটা নিয়ে আর নারায়ণগঞ্জে একটা উত্তেজনা ছিল। 2011 সালের নির্বাচনে যে ধরনের উত্তেজনা ছিল, সেই ধরনের উত্তেজনা পরবর্তী নির্বাচনগুলোতে দেখা যায়নি। তারপরেও উত্তেজনা এখন যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে যে ওখানকার সংসদ সদস্য, তার সাথে সরকারি দলের যে প্রার্থী, তাদের একটা পুরনো বিরোধ, সেই বিরোধগুলো আমরা দেখছি। আশা করব যে এই বিরোধ মিটে যাবে এবং একটা সুষ্ঠু নির্বাচন ইলেকশন কমিশন দিতে পারবে। কারণ এই নির্বাচন কমিশনের অধীনে, আই এম সরি টু সে, এখন পর্যন্ত মানে ইয়ার্ডস্টিক হিসাবে গ্রহণযোগ্য নির্বাচন হয়নি। নারায়ণগঞ্জ নির্বাচনটা অত্যন্ত ইম্পর্টেন্ট এই কারণে, যেটার দিকে নজর রাখতে হবে এই কারণে, নারায়ণগঞ্জ একটি অত্যন্ত জনবহুল সিটি কর্পোরেশন এবং অত্যন্ত কমপ্লিকেটেড। এখানে যদি আপনি ভোটারদের আপনি কমপ্লেক্স চারিত্রিক বৈশিষ্ট্যগুলো দেখেন, নানান ধরনের ভোটার আছে এখানে। বাইরের শ্রমিক শ্রেণীর লোকজন বেশি আছে, এখানে ব্যবসায়ী আছে, এখানে আপনার ছাত্র রাজনীতিবিদরা আছে। তো একটা কমপ্লেক্স ইস্যু। বাইরের লোক অনেক আছে যারা এখানে চাকরি করে, এখানে থাকে। বাইরের লোক বলতে আমি বলছি ভোটার অনেক। আর দ্বিতীয়ত হচ্ছে যে
এটা কিন্তু একটা ডিফিকাল্ট এরিয়া, ডিভাইডেড বাই দ্য রিভার। একদিকে আপনি সিদ্ধিরগঞ্জ, ওইদিকে আপনি আপনি কদম রসুল, এইসব জায়গাগুলো অত্যন্ত ডিফিকাল্ট, মানে এগুলোকে ম্যানেজ করা। তো যেহেতু নদীর দ্বারা বিভাজিত, সেই কারণে ইলেকশন কমিশনকে অনেক বেগ পোহাইতে হয়। আবার অনেকগুলো সেন্সিটিভ জায়গাগুলো আছে, কিছু মাইনরিটি কমিউনিটি জায়গা, সেন্সিটিভ জায়গা আছে, কতগুলো ভোট কেন্দ্র আছে যেগুলো অত্যন্ত স্পর্শকাতর এবং অত্যন্ত সমস্যা সংকুল। সেইগুলোর দিকে নজর রাখতে হবে অন দ্য ইলেকশন ডে। এখন দেখা যাক যে আগামীতে কি হয়, কিন্তু যে ফাটলটা আমি দেখছি সেটা কতখানি মিটবে সেটা বলা মুশকিল। আরেকটি বিষয় আমি মানে বলতে চাই, সেটা হচ্ছে যে নারায়ণগঞ্জের মেয়র ইলেকশন নিয়ে মেয়রদের দিকে খুব নজর থাকে, কিন্তু নারায়ণগঞ্জে যদি কোনো সমস্যা হয়, সেই সমস্যা হবে আপনার কাউন্সিলরদের ভিতরে, কাউন্সিলর ইলেকশনে, এবং সেটা হবে কিন্তু একটা মারাত্মক বিষয় হতে পারে যদি এটা আপনার আয়ত্তের বাইরে চলে যায়। জি, জনাব সৌরভ হাসান। না, আমি সাখাওয়াত ভাইয়ের সাথে যেটা যোগ করতে চাই, অন্যান্য স্থানীয় সরকার নির্বাচন থেকে নারায়ণগঞ্জের নির্বাচনটা আলাদা এই কারণে যে সেখানে দুজন প্রার্থী জনগণের উপর ভরসা করছে, মানে প্রার্থীদের উপর, ভোটারদের উপর, যে ভোটাররা এবং ভোটারদের পক্ষে টানার চেষ্টাও করছেন দুজনেই, এবং অন্যান্য প্রার্থী নিশ্চয়ই আছে। এর কারণ হচ্ছে যে তারা মনে করছেন এখন পর্যন্ত যে জয়ী হতে হলে ভোটারদের সমর্থন দরকার হবে, এবং যে যত বেশি ভোটার তার পক্ষে নিতে পারে তিনি জিতে যাবেন। এই যে ভরসা, যেটি আমরা চলমান ইউনিয়ন পরিষদ নির্বাচনে দেখিনি, সেখানে মনোনয়ন পেয়ে অথবা মনোনয়ন না পেয়ে যারা বিদ্রোহী প্রার্থী হয়েছে, সবাই চেয়েছে কিভাবে শক্তি দেখানো যায়, কিভাবে প্রতিপক্ষকে ঘায়েল করা যায়। সুতরাং এই দুটোর একটি মৌলিক পার্থক্য আছে চরিত্রগত। এখন পর্যন্ত যেটি সাখাওয়াত ভাই বললেন, অন্যান্য বিশ্লেষকও বলছেন যে নারায়ণগঞ্জে এই প্রচার প্রোগ্রামে একে অপরের বিরুদ্ধে অভিযোগ করেছেন, কিন্তু কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি, সংঘর্ষ হয়নি। নারায়ণগঞ্জ এত বড় বিরাট এলাকা, এটি না হওয়াটা খুবই ভালো, এবং আশা করি যে 16 তারিখ পর্যন্ত হবে না। আওয়ামী লীগের ভিতর সমস্যা আছে, বিএনপির ভিতরে সমস্যা আছে। বিএনপি দেখুন যে নির্বাচন সাখাওয়াত ভাইরা করেছিলেন 2011 সালে, প্রচণ্ড প্রতিযোগিতামূলক এবং প্রতিদ্বন্দ্বিতামূলক, যে তখন দলীয় মনোনয়ন হতো না, সমর্থিত প্রার্থী, এবং এক ধরনেরই ছিল যে আওয়ামী লীগ ক্ষমতাসীন দল শামীম ওসমানের প্রতি তাদের সমর্থন আছে। কিন্তু ওই নির্বাচনে জিতলেন সেলিনা হায়াৎ আইভী, স্বতন্ত্র প্রার্থী। তখন তো সবাই স্বতন্ত্র প্রার্থী। আর সেই সময় কিন্তু তৈমুর আলম খন্দকার শেষ মুহূর্তে লড়ার ইচ্ছে ব্যক্ত করেছিলেন যে তিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন। দল বসিয়ে দেওয়া হয়েছিল তাকে, দল 8 ঘন্টা না 12 ঘন্টা আগে তাকে বসিয়ে দেওয়া হয়েছে। আবার এবার তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন, দল বলছে যে নির্বাচন করা যাবে না, এবং এই টানাপোড়েনে কিন্তু তার পথ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। সুতরাং কে কার, এবং আওয়ামী লীগের সমস্যা সেই পুরনো, আর সেটি হচ্ছে যে সেখানে বর্তমানে মেয়রের সমর্থক আওয়ামী লীগ নেতাকর্মী আছে, আবার তার বিরুদ্ধে যে শামীম ওসমান রাজনীতি করে আসছেন এতদিন, তার সমর্থক নেতাকর্মী আছেন। তিনি সর্বশেষ যে সংবাদ সম্মেলন করলেন সেটাও কিন্তু স্পষ্ট নয়। তিনি বলছেন নৌকা জিতবে, নৌকার পক্ষে নামলাম। প্রথমত হচ্ছে তিনি সাংসদ হিসেবে নামতে পারেন না, মানে প্রত্যক্ষভাবে। এখন তার সমর্থকরা কী করছে? সেলিনা হায়াৎ আইভী কিন্তু একটি কথা বলছেন যে আমি জনগণের সমর্থন নিয়ে নির্বাচনে জয়ী হতে চাই। সেক্ষেত্রে আমরা আশা করব যে সরকার অন্যান্য ক্ষেত্রে যেভাবে নির্বাচন হয়েছে তার প্রতিফলন এখানে না ঘটে, অর্থাৎ জবরদস্তি, অর্থাৎ প্রশাসনের চাপ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চাপ, যেটি তৈমুর আলম খন্দকার ইতিমধ্যে অভিযোগ করেছেন যে তার নেতাকর্মীদের ধরপাকড় করা হচ্ছে, নেতাকর্মীদের বাড়ি তল্লাশি চালানো হচ্ছে, এবং তার প্রধান নির্বাচন সমন্বয়ককে গ্রেপ্তার করা হয়েছে। এখন একটা এলাকার এখন তিনি বাংলাদেশের যারা রাজনীতি করে, আওয়ামী লীগ আমলে রাজনীতি করলে
বিএনপির বিরুদ্ধে নেতাকর্মীদের বিরুদ্ধে, এবং বিএনপি আমলে রাজনীতি করলে আওয়ামী লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা হয়, কিন্তু নির্বাচনকে সামনে রেখে তফসিল ঘোষণার পর কাউকে গ্রেপ্তার করা যাবে না, কারণ তখন এই পুরো বিষয়টাই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পুরো বিষয়টা হচ্ছে নির্বাচন কমিশনের হাতে ন্যস্ত। নির্বাচন কমিশনের এখানে শক্ত দৃঢ় ভূমিকা প্রত্যাশিত। তারা যদি সেটি পালন না করে, এতদিন যেমন করেনি, তাহলে আরেকবার তাদের আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। এবং আশা করি ডক্টর ব্রিগেডিয়ার জেনারেল শাখাওয়াত যেটা বলছেন যে এই নির্বাচন কমিশন ভালো নির্বাচন করেছে, এরকম নজির নেই। অন্তত শেষ বেলায় নারায়ণগঞ্জ নির্বাচন কমিশনটা নির্বাচনটি ভালো নির্বাচন করুক, তাহলে অন্তত তারা লজ্জার হাত থেকে বাঁচে। ডক্টর শাখাওয়াত, জনাব সোহরাব হাসান বলছিলেন যে নির্বাচন কমিশন, আপনার কথাই প্রতিধ্বনিত হলো যে নির্বাচন কমিশনের একটা সুযোগ, এই নির্বাচনটি একটি ভালো নির্বাচন বা ইয়ার্ডস্টিক একটা নির্বাচন যেহেতু ওনারা রেখে যেতে পারছেন না, এটি যাতে সেরকম একটা নির্বাচনের নজির তারা রেখে যেতে পারেন সে আশা রাখা হয়েছে। কিন্তু এখন যে প্রতিদ্বন্দ্বী প্রার্থী যে একজন অভিযোগ করলেন যে ধরপাকড় বা গ্রেপ্তার ইত্যাদি, সেসব ব্যাপারে নির্বাচন কমিশন কতটা কঠোর এবং কার্যকর? আর হচ্ছে যে আমরা নাম উল্লেখ না করেও বলতে পারি যে নির্বাচনে প্রতীকী নির্বাচন হলেও এখানে প্রফিট অফ অফিস যারা আছেন তাদের নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়ার ক্ষেত্রে এক ধরনের আইনি বাধা রয়েছে, যদিও আপনার এখানে একটি বিশ্লেষণ আমি দেখেছি কাগজে, আশা করি আপনি একটু পরিষ্কার করবেন বিষয়টা। দেখুন, আমি মনে করি যে ইলেকশন কমিশনের জন্য নারায়ণগঞ্জ নির্বাচনটা খুব বেশি ডিফিকাল্ট মনে হচ্ছে না, কারণ এখানে প্রতিদ্বন্দ্বী যারা আছেন তারা কিন্তু দুজনই, মেইনলি আরো হয়তো আছেন, কিন্তু দুজনের মধ্যে একজন প্রার্থী তিনি একটি দলের, আরেকজন প্রার্থী দলের নন, কিন্তু দলের কিছু অংশ সমর্থিত আছে। কাজে এইখানে এই নির্বাচনটি নিয়ন্ত্রণ করা খুব ডিফিকাল্ট বিষয় নয়। যাদেরকে নিয়ন্ত্রণ করতে হবে, যাদের দিকে নজর রাখতে হবে, তারা হচ্ছে যারা 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 বিভিন্ন আপনার ওয়ার্ড কমিশনার হিসেবে আসছে। কিছু কিছু জায়গা আছে যেটা ইলেকশন ডে বা ইলেকশনের দিনে অত্যন্ত সেন্সিটিভ হয়ে যায়, যেখান থেকে সবসময় রিপোর্ট আসে যে সেখানে কারচুপি হচ্ছে। তার মধ্যে তোলারাম কলেজ একটি, এবং মিজমিজি বলে একটা জায়গা আছে যেখানে একটি স্কুলে প্রায় বোধহয় 5 থেকে 6টি কেন্দ্র আছে, এবং আপনার বন্দর এরিয়া আর হলো আপনার কদম রসুল এলাকা। এখন ইলেকশন কমিশন যদি সেখানে নজর রাখে, তাহলে হয়তো এই ধরনের ইলেকশন ডে অভিযোগগুলো যেটা কমাতে হবে। উত্তেজনা তেমন নেই, আমি আগেই বলেছি 2011 সালের উত্তেজনার মতো সেরকম উত্তেজনা নেই। আপনি জানেন 2011 সালে আমাদেরকে কতখানি কাঠখড়ি পোড়াতে হয়েছে। তো এই বিষয় আর যেটা ইলেকশন কমিশন আমার ল্যাকিং, যেটা আমি দেখি, সেটা হচ্ছে যে অভিযোগ আসলে ওনারা অভিযোগটাকে সহজে পাত্তা দিতে চান না, গ্রহণ করতে চান না। তখন বলেন যে অভিযোগ আমরা পাইনি বা শুনিনি বা লিখিত আসেনি। সব অভিযোগ তো লিখিত আসবে না। আমি বারবার যেটা বলছি যে হাই টাইম যে ইলেকশন কমিশন অভিযোগ ম্যানুয়াল তৈরি করুন, যে কিভাবে 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 অভিযোগ তারা পাবেন, মৌখিক অভিযোগ হলে কি হবে, লিখিত হলে কি হবে, এবং সেই অভিযোগের কিভাবে তদন্ত করতে হবে, এইগুলো তো নিয়ম কানুন এখন করা উচিত। তো সেই জায়গাগুলোতে গ্যাপ রয়ে গেছে, এবং সেই জন্য ইলেকশন কমিশনকে আমরা প্রায় শুনি যে আমাদের কিছু করণীয় নাই, আমাদেরকে কেউ লিখিত দেয়নি। সব অভিযোগ তো লিখিত হয় না। তো অভিযোগগুলোকে আপনাকে অ্যাটেন্ড করতে হবে। যেই অভিযোগগুলো এখন তোলা হচ্ছে যে রাতের বেলা নিয়ে গেছে, অ্যারেস্ট করেছে, এটা শুধু মুখে বললে তো হবে না। অ্যারেস্ট করেছে, আপনি ইলেকশন কমিশনের দায়িত্ব হলো পার্টিকুলারলি সেই লোক কোথায়, তাকে যদি অ্যারেস্ট করাই হয়, যদি পুলিশ বলে যে এই কারণে অ্যারেস্ট করে, তাহলে পুলিশকে জিজ্ঞেস করা উচিত যে তুমি তফসিল ঘোষণার পরে এই লোককে অ্যারেস্ট করছো কেন, আগে করতে পারোনি কেন, বা ইলেকশনের পরে করবে না কেন। এই যে একটা লোককে আপনি যে কোনো কারণে অ্যারেস্ট করেন বা হ্যারাস যখন করেন কোনো প্রার্থীর, তখন সেই প্রার্থীর পক্ষে অনেক লোক কিন্তু কাজ করতে চায় না। এটা ভলান্টিয়ার ওয়ার্ক, এটা তো কোনো রেজিমেন্টাল ডিউটি না বা রেজিমেন্টেশন নয়, এটা ভলান্টিয়ার কাজ। সে যদি 10 জন লোককে জোগাড় করে, তার মধ্যে একজন লোককে যদি হুমকি দেওয়া হয়, তাহলে বাকি 9 জন লোক কাজ করবে না। তো এই জায়গাগুলোতে ইলেকশন কমিশন যদি ফেয়ার না হয়, বা ইলেকশন কমিশন যদি এগুলোকে সিরিয়াসলি না নেয়, তাহলে আপনার এই যে নির্বাচনী পরিবেশ যেটা আছে, সেই পরিবেশ কিন্তু থাকছে না। যেটা আমি বললাম যে হয়তো এখন হাতাহাতি মারামারি হবে না, কিন্তু কোনো পর্যায়ে হতে পারে। নারায়ণগঞ্জ অত্যন্ত ডিফিকাল্ট এলাকা। আর আরেকটি কথা আমি এখানে বলে রাখতে চাই, যেটা আমার বিশ্বাস
যে এবার নারায়ণগঞ্জের ইলেকশনের দিকে কিন্তু ইন্টারনাল এক্সটার্নাল নজর আছে, তারা দেখছে যে কিভাবে হাউ দিস ইলেকশন ইজ কন্ডাক্টেড। তো সেই জায়গায় আমার মনে হয় নির্বাচন কমিশনকে যা ওনারা করেছেন সেগুলো তো আর এগুলো ফেরত আসবে না, যে সমস্ত নির্বাচনগুলো খারাপ হয়েছে। কিন্তু এই যে এক দুটা নির্বাচন যেটা আছে, যেগুলোকে আমি মনে করি প্রতীকী নির্বাচন, এখানে অন্তত তারা যে ছাপটা রেখে যায়, আর মাত্র 1.5 মাসও নাই, 1 মাসের মতো সময়, যে তারা অন্তত চেষ্টা করেছে তাদের তরফ থেকে ভালো নির্বাচন কন্ডাক্ট করার। আর আপনি দ্বিতীয় যে কথাটি বলেন ওটা আমি খুব ক্লিয়ারলি বলি, 2010 সালে যে বিধি আমরা তৈরি করেছিলাম সিটি কর্পোরেশন, যখন সিটি কর্পোরেশনগুলো নির্বাচন শুরু হয়, আচরণবিধি, তখন কিন্তু ছিল নির্দলীয়, তখন কিন্তু দলীয় প্রতীকে ইলেকশন হয়নি। কাজে এই বিধিগুলো কিন্তু অনেকগুলো বিধি আছে যেগুলো দলীয় নির্দলীয় ইলেকশনের জন্য প্রযোজ্য। এখন দলীয় ইলেকশন হচ্ছে, দলীয় ইলেকশন আমি মনে করি যে দলের প্রধান যেতে পারে, দলের প্রধান তার একটা ইম্পর্টেন্ট প্রার্থীকে সাপোর্ট দিতে হলে ডেফিনেটলি যেতে পারে। একই রকম ভাবে যাদেরকে আমরা বলছি যে সুবিধা শুধু গভর্নমেন্ট সরকারি আমলা ছাড়া আপনার পলিটিক্যাল যে মেম্বার পার্লামেন্ট, তার যাওয়ার তো আমি কোনো তাকে বাধা দেওয়ার কোনো কারণ দেখছি না, কারণ তাকে সাপোর্ট করতে হবে তার দলের ব্যাপার। কিন্তু কথাটা হচ্ছে যে এই বিধিটি চেঞ্জ করা হয় নাই, এটি রয়েছে, কাজে এই বিধি যতদিন রয়েছে ততদিন প্রয়োগ করতে হবে। জি, ধন্যবাদ। ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর এম সাখাওয়াত হোসেন, সিনিয়র ফেলো SIPG নওশাদ বিশ্ববিদ্যালয়, আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। সাবেক নির্বাচন কমিশনার, আপনি নির্বাচন বিষয়ে কথা বললেন এবং অমিক্রনের ঝুঁকি এবং করোনার ঝুঁকি সম্পর্কে আমাদের প্রস্তুতি নিয়ে কথা বললেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ, এবং জনাব সারাফ হাসান আপনাকেও অসংখ্য ধন্যবাদ স্টুডিওতে কথা বলার জন্য এসে। প্রিয় দর্শক, আজকে আনোয়ার ইস্পাত এখানেই শেষ করছি। আমরা দুটো বিষয় নিয়ে কথা বললাম। নিশ্চয়ই আমরা একটি সুষ্ঠু সুন্দর নির্বাচন দেখতে চাই নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে, এবং যে কথাটি বলা হলো যে নির্বাচন কমিশনের সামনে একটি বড় নির্বাচন করার সুযোগ শেষ পর্যায়ে, সুতরাং একটি সুন্দর, স্বচ্ছ এবং দৃষ্টান্তমূলক একটি নির্বাচন তারা উপহার দিবেন সে আশা রয়েছে। একই সঙ্গে দেশে যে করোনার ঝুঁকি বাড়ছে, ক্রমশ ঊর্ধ্বমুখী করোনা শনাক্তের হার, সেটি নিয়ন্ত্রণে রাখবার জন্য সবার সচেতনতা প্রয়োজন। যে বিধিনিষেধ দেওয়া হয়েছে, পূর্ণ লকডাউন যদি এড়াতে চাই আমরা, তাহলে এই বিধিনিষেধগুলো আমাদেরকে মেনে চলা উচিত, মাস্ক পরা উচিত, হাত ধোয়া উচিত, সামাজিক দূরত্ব রক্ষা করা উচিত, এবং সেটা সর্বক্ষেত্রে, পরিবার থেকে শুরু করে কর্মজীবন সকল ক্ষেত্রে। সেই আশাবাদ রেখে আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, দেখা হবে আবারও পরের অনুষ্ঠানে। চাইলে আপনারা অনলাইনে অনুষ্ঠানটি দেখতে পারেন, ভিজিট করুন ntvd.com। এছাড়া ইউটিউব ভেরিফাইড ফেসবুক পেজে আমাদের জনপ্রিয় অনুষ্ঠান খবরের আপডেট আপনারা চাইলে জেনে নিতে পারেন। দেখা হবে আবারও।